কলেজের ক্যান্টিনে বসে লাঞ্চ করছিলাম, এমন সময় আমার ফোনে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে কিছুটা অবাক হলাম, কারণ যে নম্বর থেকে কলটা এসেছে সেটা আমারই অনেক পুরনো একটা নম্বর, যেটা অনেকদিন যাবৎ ব্যবহার করা হয়নি। এরপর কলটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, এটা কোন জায়গা? কথা শুনে বুঝতে পারলাম আমার স্ত্রী মায়া মানে কণ্ঠস্বর পরিবর্তন করে আমার সাথে মজা করছে। ঠিক আছে, আমিও দেখাচ্ছি। হ্যালো। জি বলুন। বলছিলাম যে এটা কোন জায়গা? এটা তো ঢাকা। আপনি কোথায় ফোন করেছেন? ঢাকা হলে ঠিক জায়গাতেই ফোন করেছি। কে আপনি? আমি মানুষ। তাই নাকি? এমন মিষ্টি কণ্ঠ শুনে আমি তো ভেবেছিলাম হয়তো আমাকে কোনো পরী ফোন করেছে। তা মিস মানুষ, আপনার পরিচয়টা দিন। পরিচয় জেনে কি করবেন? আপনার সাথে পরিচিত হব। কেন? কারণ আমি অপরিচিত মেয়েদের সাথে কথা বলি না। কেন কেন? অপরিচিত মেয়েদের সাথে কথা বলেন না কেন? আমি কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলেছি, এটা যদি আমার পরিচিত মেয়েগুলো জানতে পারে তাহলে ওরা ভীষণ কষ্ট পাবে। ও, তা আপনার পরিচিত কতগুলো মেয়ে আছে? অনেক, দু হাতের আঙুল দিয়ে গুণে শেষ করা যাবে না। আপনার বউ এ বিষয়ে কিছু জানে? বউ? বউ আসবে কোথা থেকে? আমি তো এখনো বিয়েই করিনি। তাই না? Yes, I am still single and virgin also. আমার কথা শুনে মায়া ফোনটা কেটে দিল। মনে হয় অনেক রেগে গিয়েছে, আর এখন তাড়াতাড়ি ওর রাগটা ভাঙাতে হবে, নইলে আজকে আমার রক্ষা নাই। তবে তার আগে চলুন আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আসিফ, পেশায় একজন কলেজের প্রফেসর। আর এতক্ষণ উল্টাপাল্টা কথা বলে যাকে রাখিয়ে দিলাম সে হচ্ছে আমার একমাত্র স্ত্রী মায়া। প্রায় 1 বছর হতে চলল আমাদের বিয়ে হয়েছে। মায়ার সাথে আমার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। মায়া আমার মায়ের এক দুঃসম্পর্কের খালাতো ভাইয়ের মেয়ে। আর বিয়ের আগে আমরা একজন আরেকজনকে চিনতামও না। যেদিন নিজেদের পরিবারের সাথে মায়াকে দেখতে ওদের বাড়িতে গিয়েছিলাম, সেদিন সবাই মিলে কথা বলার পরে আমাকে এবং মায়াকে একা কথা বলতে দেওয়া হয়। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপর কিছুক্ষণ দুজনার মধ্যে নীরবতা। তারপর আমি বললাম, আচ্ছা আপনার পরিবারে কে কে আছে? বাবা, মা, দাদি, আমার ছোট 2 ভাই আর আমি। এই শহরে আপনারা কতদিন যাবত আছেন? এই বাড়িটা আমার দাদা বানিয়েছিলেন, তারপর দাদিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসেন। এরপর আর দাদা এই শহর এবং এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যায়নি। ও, তার মানে আপনার বাবা চাচাদের জন্ম এই বাড়িতেই হয়েছে, তাই না? আমার বাবা তার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবার আর কোনো ভাই বোন নেই। কেন? আপনার দাদি কি দেখতে সুন্দর ছিল না? এই যা, এটা কি বলে ফেললাম। আমি ভয়ে ভয়ে মায়ার দিকে তাকালাম। তখন মায়া দাঁতে দাঁত চেপে বলল, আমার দাদি দেখতে যথেষ্ট সুন্দরী ছিল। ও, তাহলে নিশ্চয়ই আপনার দাদা ভীষণ অলস ছিল। আপনি একটা অসভ্য। এই বলে মায়ার রেগে মেগে ওখান থেকে চলে গেল। এদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার বিয়েটা আর হচ্ছে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সেদিন সন্ধ্যায় মা আমাকে বলল মায়া নাকি আমাকে বিয়ে করতে রাজি। রাতে শুয়ে আছি, এমন সময় আমার নাম্বারে একটা কল আসলো। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অপরিচিত নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলল, হ্যালো, আসিফ সাহেব বলছেন? জি বলছি, কিন্তু আপনি কে? বলুন তো আমি কে? হবে হয়তো ছকিনা, জরিনা অথবা বেদের মেয়ে জোসনা। আমি কি করে বলবো আপনি কে? ছি, এসব হতে যাব কেন? আমি মায়া বলছি। মায়া নামটা শুনে আমি শোয়া থেকে উঠে বসলাম আর বললাম, মায়া? কোন মায়া? আজকে দুপুরে কথা বললেন আর এখনই ভুলে গেলেন?
আপনি তো দেখছি বেশি সুবিধার মানুষ নন। আরে না না, ভুলে যাইনি। আসলে আপনি যে ফোন করবেন এটা আশা করিনি। আচ্ছা, তাহলে কি আশা করেছিলেন? না মানে তখন আপনি রাগ করে চলে গেলেন, তাই আমি ভেবেছিলাম। রাগ করবো না তো কি করবো? মেয়ে দেখতে এসে কেউ মেয়েদেরকে এসব বলে? আসলে আমার দাদা দাদির 9 জন ছেলে মেয়ে এবং আমার নানা নানির 7 জন ছেলে মেয়ে, অথচ সেই যুগের মানুষ হয়ে আপনার দাদা দাদির শুধুমাত্র একজন সন্তান। এটা শুনে খুবই অবাক হয়েছিলাম, তাই ওসব বলে ফেলেছিলাম। আই এম সরি। বাদ দিন ওসব। আচ্ছা, আপনার মা আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, একটু আগেই বলল। কি বলেছে? বলল বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। আরে ধ্যাৎ, এসব না, বিয়ের ব্যাপারে কিছু বলেছে? তা তো প্রায় প্রতিদিনই বলে। কি বলে? বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখতে চান। আমার কথা শুনে মায়া ফোনটা কেটে দিল। তখন আমি মায়াকে মেসেজ করলাম, ধন্যবাদ। কিছুক্ষণ পর ওপাশ থেকে রিপ্লাই আসলো। কেন? আমাকে বিয়ে করতে রাজি হওয়ার জন্য। আসলে আমি তো ভেবে নিয়েছিলাম আপনি হয়তো এই বিয়েতে রাজি হবেন না। রাজি হব না কেন? আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে আর সে কি করে আমার মতো একটা অসভ্য ছেলেকে বিয়ে করতে রাজি হতে পারে? সমস্যা নেই, বিয়ের পরই অসভ্য ছেলেটাকে একেবারে সভ্য বানিয়ে দেব। তার কিছুদিন পর আমার আর মায়ার বিয়েটা হয়ে গেল। চলুন এবার বর্তমানে ফেরা যাক। মায়া ফোনটা কেটে দেওয়ার পরে আমি মায়াকে একটা মেসেজ পাঠালাম। কেমন দিলাম? মেসেজটা দেখে মায়ার আর বুঝতে বাকি রইল না যে আমার কাছে ও ধরা পড়ে গিয়েছে। তাই সাথে সাথে মায়া আমাকে ফোন করলো। হ্যালো, এটা কোন জায়গা? এটা আপনার বউয়ের শ্বশুর বাড়ি। ও, তাহলে ঠিক জায়গা থেকেই ফোন এসেছে। এই, তুমি কি করে বুঝলে তখন আমি ফোন করেছিলাম? প্রথমত, আমাকে ফোন করার মতো আমার বউ ছাড়া অন্য কোনো মেয়ে নেই। আর দ্বিতীয়ত, আমার তো আর 4-5টা বউ নেই, শুধুমাত্র তুমি একাই আছো। তাই আমি নিশ্চিত ছিলাম এটা তুমি ছাড়া অন্য কেউ নয়। 4-5টা বউ রাখার শখ আছে নাকি? আরে না না, এতগুলো দিয়ে কি করব, 2টো হলেই হবে। কি বললি শয়তান, তোর 2টো বউ লাগবে? আরে তুমি নিজেই তো আমাকে 4-5টা বউয়ের অফার করলে, আর আমি তো মাত্র 2জনকে রাখার কথা বললাম। তাও আমি শয়তান? আমি বললেই তোকে রাজি হতে হবে? আরে আমি কি ইচ্ছে করে রাজি হয়েছি? দেখছো না এই বছর কত বেশি পরিমাণে গরম পড়েছে। হ্যাঁ, অনেক বেশি গরম পড়েছে, তো তার সাথে বিয়ের কি সম্পর্ক? যেহেতু এই বছর বেশি গরম পড়েছে, তাই এই বছরে ঠান্ডাও অনেক বেশি পড়বে। হ্যাঁ, তো তো যদি সত্যি সত্যি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পড়ে, তাহলে সেই ঠান্ডা থেকে বাঁচতে তো অবশ্যই অতিরিক্ত আরেকজন বউ লাগবে, তাই না? কেন? 2জন বউ হলে কি হবে? 2জন মিলে স্যান্ডউইচের মতো আমাকে আগে পিছিয়ে থেকে জড়িয়ে ধরে রাখবে। ইস, লুচুটার শখ কত! তোকে যদি এখন হাতের কাছে পেতাম না তাহলে। আচ্ছা আচ্ছা, শান্ত হও শান্ত হও, আমার কথা বাদ দাও। হ্যাঁ, মনে করো একটা লোকের 2জন স্ত্রী আছে এবং শীতের রাতে 2জনেই তাকে জড়িয়ে ধরে ঘুমায়। এবার তুমিই বলো, লোকটার গায়ে কি শীত লাগবে? না। লোকটা কি শান্তিতে ঘুমাতে পারবে না? পারবে। তো তুমি কি চাও না আমি শান্তিতে ঘুমাই? তুই আজকে বাসায় আয়, তোকে আমি একেবারে ঘুম পাড়িয়ে দেব। আচ্ছা, তুমি রাগ করছো কেন? তুমি কি এখনো সেই স্লোগানটি শোনোনি? কোন স্লোগান? ওই যে 2টো বউয়ের বেশি নয়, তবে 3টা ভালো হয়। এমন গাঁজাখড়ি স্লোগান আমি আমার জীবনেও শুনিনি। কি বলছো? আমি তো প্রায় শুনি। এই তো গতকালকেও তো শুনলাম। কোথায় শুনেছ? স্বপ্নে। কি? তুই ঘুমিয়ে ঘুমিয়ে এইসব স্বপ্ন দেখিস? আজ থেকে তোর রাতে ঘুমানো বন্ধ। আমি তো রাতে ঘুমাতেই চাই না, কিন্তু তুমি তো বলো যে দুষ্টুমি বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমাও, আর তোমার কথায় আমি ঘুমিয়ে যাই।
আর তারপরে এরকম দুষ্ট মিষ্টির স্বপ্ন দেখি। জানো, স্বপ্নে যখন আমার বিয়ে হয় না, তখন না খুব কাতুকুতু লাগে। লুচু, তুই আজকে বাসায় আয়, তারপর তোকে বিয়ে করাচ্ছি আমি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? ওই যে বললে আমি বাসায় আসলে আমাকে বিয়ে করাবে, সেই জন্য। আচ্ছা, মেয়েটার নাম কি, দেখতে কেমন? বিয়ের কথা শুনতেই মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করেছে, তাই না? তোকে হাতের কাছে পেলে যে এখন কি করতাম। এই বলে মায়া রেগে মেগে ফোনটা কেটে দিল। এইদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম, না, মেয়েটাকে একটু বেশি রাগিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি বাসায় ফিরে ওর রাগটাকে ভাঙাতে হবে। সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাসায় ফিরে নিজের কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে দেখলাম মায়া রান্নাঘরে রান্না করছে। আমি চুপি চুপি গিয়ে পিছন থেকে মায়াকে জড়িয়ে ধরলাম। হঠাৎ জড়িয়ে ধরাতে মায়া কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, কে? এই বলে মায়া পিছনে তাকালো। আমাকে দেখে মায়া স্বাভাবিক হয়ে নিজের কাজ করতে লাগলো। একটু পর আমি মায়াকে উদ্দেশ্য করে বললাম, কি রান্না করছো জান? আমি কারো জান নই। ঠিক বলেছ, তুমি অন্য কারো জান নও, তুমি শুধু আমার জান। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। সারাদিন পর বউটাকে কাছে পেলাম, এখন কিছুতেই ছাড়বো না। বউ? কে বউ? কার বউ? আপনার তো এখনো বিয়েই হয়নি, তো এখানে আপনার বউ আসলো কোত্থেকে? আরে, আমি তো তখন মজা করছিলাম। হ্যাঁ, হতে চলেছে বাচ্চার বাবা, আর সেই নাকি এখনো ভার্জিন। মায়ার কথা শুনে আমি অবাক হয়ে মায়াকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কি বললে তুমি? আমি কি হতে চলেছি? জানি না। এই বলে মায়া লজ্জায় আমার বুকে বুক লোকালো। এরপর আমি মায়াকে বললাম, হে মায়াবতী, সত্যিই কি আমি বাবা হতে চলেছি? কখন জানতে পারলে? সকাল থেকে শরীরটা খারাপ লাগছিল, তাই বেলা 12টার দিকে টেস্ট করেছিলাম, তখনই জানতে পেরেছি। কি, তুমি 12টায় জানতে পেরেছো আর আমাকে এখন বলছো? তখন তো আমি তোমাকে এই কথাটা জানানোর জন্যই ফোন করেছিলাম, কিন্তু তুমিই তো তখন উল্টোপাল্টা কথা শুরু করে দিলে। তা ঠিক, তবে শুরুটা তো তুমিই করেছিলে। ভেবেছিলাম তোমার সাথে একটু মজা করব, তারপর তোমাকে এই খুশির খবরটা জানাবো। আমি কি জানতাম যে আমি প্রথমে ধরা পড়ে যাব? সমস্যা নেই, পরের বার আরো ভালো করে ট্রাই করব। এই বলে আমি আমার মায়াবতীকে আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিলাম। সো সবাই আমাদের জন্য এবং আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।